নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ মানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব রপ্তানির জন্য চীনাবাদাম ফসলের ব্যবস্থাপনায় উত্তম কৃষি পদ্ধতি এই বিষয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর স্বপন কুমার মাইতি, অধ্যাপক, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতীর। সঙ্গে রয়েছে বিপ্লব ঘোষ। নমস্কার স্বপনদা। নমস্কার। আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে কৃষকদের জন্য চীনাবাদাম একটি অপেক্ষাকৃত নতুন ফসল। বর্তমানে রপ্তানির সুযোগ থাকায় এই ফসল চাষের একটি নতুন দিক চাষিরা কিন্তু পেয়ে যাচ্ছেন। রপ্তানির একদিকে যেমন গুণগত সম্পন্ন বাদাম চাষি ভাইরা বাজারজাত করে ভালো লাভের সম্ভাবনায় দিকগুলো কিন্তু আজ চাষি বন্ধুদের কাছে চাষবাসের একটি নতুন দিক দেখা দিচ্ছে। কিন্তু এর জন্য চাই নির্দিষ্ট প্রথা এবং রপ্তানি উপযোগী গুণগত সম্পন্ন বাদাম ফলানো, এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন। শুধু রপ্তানির জন্য চীনাবাদাম ফসলের যে উত্তম কৃষি পদ্ধতি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই আলোচনা। আমি প্রথমেই স্বপনবাবুর কাছে জানব যে ফসল হিসাবে চীনাবাদামের গুরুত্ব কতখানি। দেখুন, আজকে আমরা একটা বিশেষ ফসলের আলোচনা করছি। এই চীনাবাদাম বা সংক্ষেপে বাদাম হিসাবে মানুষ, আমাদের চাষি ভাইরাও বলে থাকেন বাদাম চাষ। তো এই বাদাম এটা একটি অর্থকরী ফসল, কারণ কোনো চাষি ভাই এই বাদামটি চাষ করবেন না তার বাড়িতে খাদ্যদ্রব্য হিসাবে, তারা বাজারে বিক্রির জন্য এই ফসলটি চাষ করেন বা করবেন। ফলে এটা একটা অর্থকরী ফসল। এটা অর্থকরী ফসল এই জন্য, এই বাদাম নিষ্কাশিত যে তেল সেটা গুণগত বা স্বাস্থ্যের জন্য খুবই উন্নত একটি তেল এবং বাজারে বেশ ভালো দামে বিক্রয়। আর এই ফসলটি আজকে জানেন, আজকে যে বোরো ধানের যে চাষের যে অনেক এলাকা বেড়ে গেছে এবং তাতে অনেক পরিমাণ জলের অপচয় হচ্ছে এবং তার জন্য আমাদের যে পরিবেশগত যে দিকগুলো উঠে আসছে, সেই জায়গায় বাদাম চাষ হচ্ছে এর একটা বিকল্প ফসল। যে জলে 1 বিঘা বোরো ধানের চাষ হচ্ছে সেই একই জলে 5 বিঘা বাদাম চাষ সম্ভব। আর বাদাম হচ্ছে আপনার সিম্বগোত্রীয় একটা ফসল। ফলে বাদাম চাষের জন্য মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং মাটির স্বাস্থ্যও ভালো থাকে। সেই হিসাবে বাদাম একটি অবশ্যই গুরুত্বপূর্ণ ফসল, যেটা চাষি ভাইদের অবগতের জন্য আমরা এই আলোচনাটা করছি। বীরভূম তথা পশ্চিমবঙ্গে এই চীনাবাদাম চাষের সম্ভাবনা কতখানি? দেখুন, পশ্চিমবঙ্গে এখন বাদাম চাষের এলাকা বাড়ছে এবং বীরভূমেও নদীচর এলাকায় বাদাম চাষ হয়ে থাকে। বছরের সব মরশুমেই এই চীনাবাদাম চাষ সম্ভব পশ্চিমবঙ্গে, কিন্তু গ্রীষ্মকালীন যে বাদামটা চাষ হয় সেটা ফসল হিসাবে ভালো। গ্রীষ্মকালীন চাষটাই আমরা বলে থাকি। তো পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া এই সমস্ত এলাকায় বাদাম চাষ বাড়ছে এবং বীরভূমেও এর চাষ প্রচলন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বাদাম চাষ সম্ভব। পাশাপাশি এর সঙ্গে যদি একটা কথা আমরা যোগ করি, যেহেতু আজকে আলোচনা করছি রপ্তানির জন্য চীনাবাদাম ফসলের ব্যবস্থাপনায় যে উত্তম কৃষি পদ্ধতি, সুতরাং রপ্তানির সম্ভাবনাও কতখানি? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাদাম চাষের এলাকা 5% হারে বাড়ছে এবং বাদামের ফলন 8% হারে বাড়ছে। এবং পশ্চিমবঙ্গের যে বাদামটা উৎপন্ন হচ্ছে সেই বাদাম বিদেশের বাজারেও এর চাহিদা বাড়ছে। বিদেশগুলির মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন্স, নেপাল এই সমস্ত বাজারে এই আমাদের পশ্চিমবঙ্গের বাদামের চাহিদা কিন্তু বাড়ছে। সুতরাং বিদেশি এই বাজারে চোখ রেখে আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা যদি রপ্তানির জন্য উপযুক্ত গুণগত সম্পন্ন বাদাম ফলাতে পারেন, তাহলে চাষি ভাইরাও চাষের একটা নতুন লাভের মুখ দেখতে পারেন। পাশাপাশি যেটা রপ্তানির কথা বলছেন, তো রপ্তানি যোগ্য চীনাবাদামের কি ধরনের গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে? রপ্তানির জন্য যে সমস্ত এক্সপোর্ট কোম্পানি তারা বাদাম বিদেশের বাজারে রপ্তানির জন্য নিয়ে যাবেন, তারা কিন্তু আগে বুঝে নেবেন যে এই বাদামটা বিদেশের বাজারে গ্রহণযোগ্য কিনা। এখানে প্রথম যেটা বৈশিষ্ট্য হচ্ছে এই বাদামের আপনার জলের ভাগ, যেটা আমরা ময়েশ্চার বলি। তো সেই বাদামে যে ময়েশ্চার বা জলের ভাগ কিন্তু 7 থেকে 8%-এরও কম থাকতে হবে, অর্থাৎ বাদামটি যথেষ্টভাবে শুকনো হতে হবে। এবং এতে এই বাদামের মধ্যে অন্য কোনো উপাদান, যাকে বলি ফরেন ম্যাটেরিয়াল, যেমন বাদামের মধ্যে একটু নুড়ি, কাঁকড় বা অন্য কোনো ফসলের অংশ বা ফসলের অবশিষ্টাংশ মিশে থাকলো, সেটার পরিমাণ কিন্তু 0.5% বেশি হবে না। 0.5% ম্যাক্সিমাম।
মানে 1% যেন না থাকে, 1%-এর অর্ধেক, সেটা ম্যাক্সিমাম। আর চীনাবাদামের সবচেয়ে একটা বড় দিক হচ্ছে, আমরা সবাই কম বেশি এটার ভুক্তভোগী, যে ভাজা বাদাম যেটা মেলায় বিক্রি হয় বা রাস্তার ধারে বিক্রি হয়, আমরা খেতে গিয়ে অনেক সময় মুখে এমন একটা বাদামের শ্বাস পড়ে যায় যেটা আমরা সঙ্গে সঙ্গে মুখ থেকে বের করে দিতে বাধ্য হই। তো সেইটার কারণ হচ্ছে বাদামে এক ধরনের একটা ছত্রাক জন্মে যায় বাদামের শ্বাসে। তো সেই ছত্রাকটা আমরা ইংরেজিতে বলি একটা অ্যাফলাটক্সিন, ওটা একটা ভীষণভাবে বিষাক্ত জিনিস। তো এই অ্যাফলাটক্সিনের পরিমাণ কোনো মতে, এটা একটা অঙ্কের হিসাবে বলছি, যে 4 ppb মানে 4 ppb অর্থাৎ পার্টস পার বিলিয়ন, মানে আপনি ধরে রাখুন খুবই অল্প পরিমাণে সেটা গ্রহণযোগ্য, এর বেশি যেন না হয়। আর তারপরে হচ্ছে আপনার বাদামের মধ্যে যেন দানাগুলো সব সমান আকারে হয়, কোনো ধরনের ভাঙা বাদাম যাতে না থাকে, পোকা বা রোগে আক্রান্ত কোনো বাদাম যেন না থাকে। আর হচ্ছে বাদামের তেলের পরিমাণ যেন 42 থেকে 53, 42 থেকে 53% মধ্যে থাকে, অর্থাৎ জাত অনুসারে যে বাদামে যেরকম তেলের পরিমাণ হওয়া উচিত সেই তেলের পরিমাণ যেন যথেষ্ট থাকে। আর এই সব কিছুই কিন্তু নির্ভর করছে বাদাম ফসলটি চাষিভাই কীরকম পরিচর্যার মাধ্যমে করছেন এবং ফসল তোলার পরে কীরকম পরিচর্যা করছেন যতক্ষণ না বাজারজাত করছেন। একদম ঠিক কথা, যে আমরা বলছি যে ভালো বাদাম দরকার, রপ্তানিযোগ্য চীনাবাদাম দরকার। রপ্তানিযোগ্য চীনাবাদাম মানে ভালো বাদামটা আমাকে দেখতে হবে, কিন্তু ভালো বাদাম পেতে গেলে তো ভালোভাবে চাষ করতে হবে, তার জন্য তাদের বীজ বা জাতও নির্বাচন করতে হবে। এগুলো আসবো আমরা পরে। পাশাপাশি আপনাকে জানবো, একদিকে যেমন বলছেন যে চীনাবাদামে কী ধরনের গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে, এটা তো আলোচনা করলাম, কিন্তু এর পাশাপাশি এর সঙ্গে একটা যুক্ত রয়েছে যে রপ্তানি উপযোগী যে বাদাম, যেটা কথা আমরা বলছি, সেই চাষের জন্য উন্নত যে কৃষি যে পদ্ধতি, সেটাও তো যে আমাদের জানা দরকার, সেটা সম্পর্কে আপনার কাছে জানবো। হ্যাঁ, এখানে প্রথম বলবো যে রপ্তানিযোগ্য বাদাম চাষের জন্য চাষিভাই গ্রীষ্মকালীন যে মরশুম সেটাকেই নির্বাচন করুন, তাহলে সেই সময় বাদামটা অনেক যত্ন সহকারে, পরিচর্যা সহকারে বাদাম ফসল ফলানো যাবে। আর জাত নির্বাচন হিসেবে পশ্চিমবঙ্গে যে জাতগুলো এই মুহূর্তে বাদাম চাষের জন্য বেশি উপযুক্ত সেগুলোর মধ্যে হচ্ছে TG51, TAG24, মল্লিকা, গিরনার 3, বিজেতা, এই সমস্ত জাতগুলো নির্বাচন করুন। আর বীজ সংগ্রহ করুন অবশ্যই সংশিত বীজ অর্থাৎ সার্টিফাইড বীজ সংগ্রহ করুন, যাতে বীজের মাধ্যমে কোনো ধরনের রোগ এসে না যায় এবং ফলন যাতে ভালো হয়। আর ফসল চক্রটা দেখুন, বাদামের আগে যেন দানা জাতীয় ফসল, যেমন গম তুলে আপনি বাদাম করতে পারেন বা ভুট্টা তুলে বাদাম করতে পারেন, মানে কোনো দানা জাতীয় ফসল, বা বাদামের পরে আপনার আমন ধান থাকলো, মানে দানা জাতীয় ফসলের সঙ্গে, যেটা ইংরেজিতে সিরিয়ালস বলি, তার সঙ্গে যেন বাদামটা আসে ফসল চক্রের মধ্যে। আর জমি নির্বাচন অবশ্যই, বাদাম যেহেতু মাটির তলায় ধরে, তো এখানে বেলে দোআঁশ মাটিটাই হচ্ছে বাদাম চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। এবং জমি যখন চাষ দেবেন বাদাম চাষের জন্য, কখনো গভীর চাষ দেওয়া যাবে না। যদি গভীর চাষ হয় তাহলে বাদামটা মাটির অনেক তলায় চলে যাবে এবং সেই বাদাম তুলতে অসুবিধা হবে। আর এরপরে আসবো যে বাদামের চাষের জন্য নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ করতে হবে, পরিমিত জলের ব্যবহার করতে হবে, সেচের ব্যবহার, এবং সেই সঙ্গে যে পোকামাকড়ের যে ব্যাপারটা, সেখানে আমরা IPM অর্থাৎ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সেই উপায়ে আমরা রোগ পোকা দমন করব। অর্থাৎ শুধুমাত্র রাসায়নিক উপর নির্ভরশীল হয়ে থাকবো না। যদি শুধুমাত্র রাসায়নিক উপর নির্ভরশীল থাকি, রোগ পোকা দমনের জন্য যে বিষ ব্যবহার করেছি সেই বিষের অবশিষ্টাংশ থেকে যেতে পারে, তখন সেটা কিন্তু রপ্তানিযোগ্য হবে না। আর তারপরে আসবো যে বাদাম ফসলটি কিভাবে তুলবো, সেই তোলার দিকটাও আমাদেরকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। অনেকগুলো পয়েন্টে আপনি বললেন যে রপ্তানিযোগ্য চীনাবাদামের জন্য যেমন উন্নত কৃষি পদ্ধতি দরকার, পাশাপাশি নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ, সেচ ব্যবস্থারও প্রয়োজন। তো এইখানে আমি আপনার কাছে জানবো যে কি পরিমাণ সার দেওয়া প্রয়োজন এবং সেচ ব্যবস্থা। প্রথমেই সারের কথায় আসার আগে আমি বলি, আমাদের পশ্চিমবঙ্গে অনেক মাটি তো অম্লযুক্ত মাটি, তো সেই অম্লযুক্ত মাটিতেও আমরা বাদাম চাষ করতে পারি। এবং সেই অম্লযুক্ত মাটিতে সেখানকার যে পরিমাণ চুনের প্রয়োজন তার 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 20% চুন প্রয়োগ করে আমরা একই দিনে তারপরে মূল সার দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু বাদাম বসিয়ে দিলাম, সেটা করা সম্ভব, কারণ এখানে আমরা চুনটা অল্প পরিমাণে দিচ্ছি। চুনের যে মোট পরিমাণ তার 20% বা 5 ভাগের 1 ভাগ দিচ্ছি। তো অম্লযুক্ত মাটিতে চুন অবশ্যই প্রয়োগ করব। আর কি করব না, জৈব সার অর্থাৎ কম্পোস্ট সার বা FOM যেটা বলি, গোবর সার, সেটা 5 থেকে 10 টন প্রতি হেক্টরে প্রয়োগ করা দরকার আছে জমি তৈরির সময়। মূল সার হিসাবে আমরা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ দেব, হয় 20-60-40 এই হারে, অথবা 25-75-40 কেজি প্রতি হেক্টরে আমরা দেব।
সার হিসাবে আমরা ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশকে বেছে নেব। সিঙ্গেল সুপার ফসফেট এখানে বলছি কারণ অনেক জমিতেই সালফারের অভাব আছে, তো সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে সেই সালফার এসে যাবে, তাতে ক্যালসিয়ামও আছে। সেই সঙ্গে বাদামের যে ফলিটা বা বাদামের ফলটা মাটির তলায় ধরে এবং সেটা একটা শক্ত খোলকের ভেতরে থাকে, সেই শক্ত খোলক তৈরির জন্য তাতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। সেই জন্য বাদাম চাষে বীজ বোনা 30 দিন পরে হেক্টর প্রতি 200 থেকে 400 কেজি জিপসাম প্রয়োগ করার দরকার আছে। অর্থাৎ যখন বাদামের ফুল ধরার পরে, সেটা আমরা ইংরেজিতে বলি পেগ, তো সেই পেগ মাটির তলায় যায়, ঠিক সেই সময় আমাদের এই জিপসাম প্রয়োগ করাটা দরকার আছে। এছাড়া আমরা জীবাণুসার রাইজোফোস নামে যেটা পাওয়া যায়, সেটা প্রতি কেজি বীজের জন্য 20 গ্রাম বীজের সঙ্গে জীবাণুসার মিশিয়ে আমরা বীজটা বপন করব। সেচ ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটা দেখব যে বাদামের যখন ওই ফুল আসে, প্রথম ফুলটা আসে 25 দিনের মাথায়, তারপরে 30 দিন থেকে ওই পেগিং শুরু হয়, অর্থাৎ ফুল থেকে একটা লম্বা বৃন্ত সেটা মাটির তলায় গিয়ে ঢুকে যায়, তারপরে সেই বৃন্তের ডগায় বাদামটা ধরতে থাকে। তো ওই সময় যেন ময়েশ্চার যথেষ্ট থাকে, মাটিতে যাতে রস যথেষ্ট থাকে, এবং তারপরে ফলটা যখন বড় হচ্ছে সেই সময় যেন রস যথেষ্ট থাকে। আর বাদাম যখন তোলার সময় হয়ে আসছে, অর্থাৎ ফল বড় হচ্ছে, যেটাকে বলি পরিপক্কতার দিকে আসছে, ওই সময় যেন কোনো রকম যেন জলের অভাব না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। কারণ ওই সময় যদি জলের অভাব হয় তাহলে বাদামে কিন্তু ওই ছত্রাকের বাড়বাড়ন্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই দিকগুলো আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো বাদামে সার প্রয়োগ এবং সেচের ব্যবস্থার দিকটা। রপ্তানিযোগ্য চীনাবাদামের জন্য আরও দুটো দিক রয়েছে যে লক্ষ্য রাখতে হবে চাষি বন্ধুদের, যে ফসল তোলা এবং শুকানোর জন্য বিশেষ সতর্কতার প্রয়োজন। সেগুলি কি কি? দেখুন, চীনাবাদাম ফসলটি তোলা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কৌশল। কারণ একদিকে বলবো যে বাদাম যখন যে প্রথম ফুল থেকে যে বাদামটা ধরেছে সেই বাদাম যখন পেকে আসছে, তখন দেখা যাবে আরও ছোট ছোট বাদাম ধরছে, গাছে ফুলও আসছে। তো সুতরাং এখানে ওই পরের দিকের বাদামগুলি যদি বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তাহলে প্রথম বাদামটা কিন্তু হয় জমিতে নষ্ট হয়ে যাবে, অথবা ওতে ছত্রাক ধরে যাবে। তো সেই জন্য এখানে দেখতে হবে যে এক একটা গাছ প্রতি মোটামুটি 80% বাদাম পরিপক্ক হয়ে এসছে, সেই অবস্থা আমরা বাদামটা তুলে নেব, বিচার করব। আর 20% যেটা এখনো মানে ছোট আছে, নরম আছে, সেটা আমাকে বাদ দিতে হবে। এবার এই বাদাম কখন পেকেছে বুঝবো? বাদাম তখনই পেকেছে বুঝবো যখন প্রথমত একটা গাছের বাদাম মাটি থেকে তুলে সেই বাদামটা আমরা একটু নাড়িয়ে দেখবো যে ভেতরে একটা আওয়াজ পাচ্ছে, মানে ভেতরের বীজটা নড়ছে, তাহলে বুঝবো যে বাদামটা তোলার উপযোগী হয়েছে। তারপরে ওই বাদামটা যদি আমরা বুড়ো আঙ্গুল এবং তার পাশের আঙ্গুলের মাঝখানে রেখে যদি চাপ দিই, তাহলে ওটা কিন্তু একটা আওয়াজ করে ফেটে যাবে, সাইড বরাবর পাশ দিয়ে খুব সহজেই ফেটে যাবে, বেশি জোর দিতে হবে না। তখন ফেটে গেলে ভেতরে দেখবো, ভেতরে যে শাঁসটা আছে, সেই বাদামের শাঁসের যে একটা আবরণ আছে, সেই আবরণটা কিন্তু জাত অনুসারে একটা নির্দিষ্ট বর্ণ ধারণ করছে, এবং ওই যে খোলাটা আছে বা খোসাটা আছে, খোসাটার গায়ে দেখবেন কালো এবং সাদা ছোপ ছোপ দাগ আসছে। যদি পুরোটাই কালো হয়ে যায় তাহলে বুঝবেন যে বাদামটা কিন্তু বেশি পেকে গেছে, আর যদি পুরোটাই সাদা থাকে তাহলে দেখবেন বাদামটা এখনো কিন্তু পাকেনি, আর একটু অপেক্ষা করতে হবে। তাহলে এইভাবে আমরা বিচার করব যে বাদামটা তোলার সময় হয়েছে কিনা। আর যখন বাদাম তুলছি তখন সাবধানে তুলতে হবে, যেটা লাঙ্গলের ফালে তুলি বা ট্রাক্টর চালিয়ে তুলি, যাতে দেখতে হবে যে বাদাম যেন ভেঙে না যায়, কেটে না যায়। আর যখন তুলছি, তোলার সময় যে গাছগুলো রোগ পোকায় আক্রান্ত সেই গাছগুলো তখনই আলাদা করে দিতে হবে, ভালো গাছ থেকে রোগ পোকায় আক্রান্ত গাছগুলো আলাদা করে দিতে হবে। এবার বাদাম শুকাতেও হবে একটু যত্ন নিয়ে। বাদাম শুকানোর সময় পুরো গাছটাই এনে তো চাতালে ফেলা হয়, তো সেই চাতালে যখন ফেলছি বাদামটা যেন সূর্যের দিকে থাকে, গাছ নয়। গাছ এখানে শুকিয়ে লাভ নেই, আমাকে বাদামটা শুকাতে হবে, ফলে বাদামটা যেন সূর্যের আলোর দিকে থাকে সেইভাবে রেখে আমাকে শুকাতে হবে। এইভাবে বাদামটাকে শুকাতে হবে। তারপরে যখন আমি বাদামটাকে যখন তুলে নিচ্ছি, এবার তোলার পরে সেই বাদামটাকে আমাকে রোদে আবার শুকাতে হবে। এখানে রোদে শুকানোর জন্য কখনোই আমরা মাটিতে ফেলে বাদাম শুকাবো না, হয় আমার একটা বাঁধানো চাতাল থাকবে, অথবা কোনো উঁচু জায়গা, অথবা পলিথিন বিছিয়ে তার উপর বাদামটা রেখে শুকাতে হবে, এবং এতটাই শুকাতে হবে যে তার রসের পরিমাণ যেন 7-8%-এরও নিচে নেমে আসে। তারপর সেখান থেকে ভাঙা বাদাম, বিবর্ণ বাদাম বা রোগ পোকায় আক্রান্ত বাদামকে বাদ দিয়ে ভালো বাদামগুলো বেছে নিতে হবে, এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যবস্থাপনায় সেটাকে গুছিয়ে রাখতে হবে, এবং সেটাকে পরিবহনও করতে হবে সেইভাবে যাতে যেভাবে পরিবহন করছেন বা রাখছেন সেখানে যেন শুষ্ক থাকে, সেখানে যেন হাওয়া চলাচল ভালো করে, এবং সেখানে যেন রোগ পোকা যেন আক্রান্ত না হয়ে থাকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবেই আপনি কিন্তু একটা ভালো উন্নত গুণগত মানের বাদাম বাজারজাত করতে পারবেন। একদম ঠিক কথা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। বিষয়টি ছিল রপ্তানির জন্য চীনাবাদাম ফসলের ব্যবস্থাপনায় উত্তম কৃষি পদ্ধতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ
ডক্টর স্বপন কুমার মাইতি, অধ্যাপক, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। ধন্যবাদ। নমস্কার কৃষক বন্ধু, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় রপ্তানিযোগ্য চীনাবাদামের চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে প্রগতিশীল কৃষক হিসাবে রয়েছেন মায়া রানী মণ্ডল। তিনি দীর্ঘদিন ধরে এই চীনাবাদামের চাষ করে আসছেন। নমস্কার মায়াদি, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কত বছর ধরে এই চীনাবাদামের চাষ আপনি করছেন? আমাদের এইখানে 12-13 বছর হয়ে গেছে চাষটা হচ্ছে, মানে আমি এইটাই তো নিজে করছি। আপনি নিজে করছেন। আর হুম। এই এখনই তো হচ্ছে এই চাষের সময় হ্যাঁ। শুরুর। তাহলে হুম। এই শুরুটা কিভাবে করেন? কেমন করে জমিটা তৈরি করেন সেই বিষয়ে যদি আমাদের একটু সংক্ষেপে জানান। প্রথমত আলুটা এখন তুলে নিয়েছি। আলুটা তোলার পরে দ্বিতীয়বার যে দু একটা আলু বের হয় তার জন্য আমরা এক ফালি লাঙল দিয়ে আমরা চাষ দিই। এক ফালি যেটা বলে ওটা দিলে মাটিটা একটু উর্বরা হয় আর অনেকটা নিচে অবধি যায়। রোটার দেওয়ার আগে টানা ফালটা আগে দেবে, তাতে একটু ভিতর থেকে চাষটা হয়ে আসবে। তারপর ওই জি, চাষটা দেওয়ার পরে তারপরে আমরা রোটারটা দেই। হ্যাঁ, রোটার দেওয়ার পরে জমিটা সাজানো হয়ে গেলে আর এখন আপাতত আমরা কোনো সার টার দেবো না, কারণ আলুটা তোলার পরে হুম, আমাদের অনেকটাই সার ওটার মধ্যে থেকে যায়। ওর জন্য এখন কোনো সার আমরা দেবো না। ঠিক আছে। হুম। তারপর কি করে রোপণ করবেন? রোপণটা কেমন করে করবেন? আমরা যেই জমিটা আছে জমিটাতে একটা 3 ফালি বলে একটা নাঙল আছে, ওই নাঙলটা আমরা টানবো। হুম, টানার পরে ওটা হচ্ছে ধরুন ওই 1 ফুট বাই 1 ফুট করে। আর তারপরে ওই বীজটা প্রথম আমরা ওটাকে শোধন করব। কেমন করে যাই হোক শোধন করেন? একটা ওষুধ আছে, ওই ওষুধটা আমরা জলের সঙ্গে গুলিয়ে ওটার মধ্যে দেই। হুম, দেওয়ার পরে তারপরে ওটা আমরা অন্য একটা পাত্রেতে করে মাঠে নিয়ে যাই। আর তারপরে ওই 12 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে আমরা ওটা বসাই। ভিলিটা করতে হয় 12 ইঞ্চি করে। 12 হ্যাঁ, ইঞ্চি তারপরে করে ভিলি হ্যাঁ, হ্যাঁ, করেন আর তারপরে ওই বীজটা রোপণ করেন। হ্যাঁ, বীজটা আমরা ওই 4 আঙ্গুল করে ফাঁকা দিয়ে দিয়ে আমরা ওইটাকে বসাই। বসানোর পরে দেখা যায় অনেকে নাঙল আছে সেই নাঙল দিয়েও ঢাকে, আবার অনেকে পা দিয়েও ঢাকে। মানে যেই নাঙলটাই আমরা টানি, দাগটা করি, সেই নাঙলটার পেছন দিকটা দিয়েও কিন্তু ওটাকে ঢাকা যায়। আর অনেকে আছে পায়ে করেও ঢাকে। পায়ে করে ঢাকলে একটু দেরি হয় আর ওই নাঙলটা পেছনটা দিয়ে ঢাকলে একটু তাড়াতাড়ি হয়, এটাই। হুম। আর এই বীজ থেকে অঙ্কুর বা গাছ বেরোতে কতদিন সময় লাগে? ধরুন ওই 15-20 দিনের মধ্যে ওটা অঙ্কুর নিয়ে নেয়। আর প্রথম জলসেচ কখন দেন? প্রথম জলসেচ ধরুন আমরা 1 মাস হলে পরে দেই, কারণ ওটা না বেরোলে যদি দিয়ে দেই একটু অঙ্কুরটা দেখা দেয়, হুম, তখন দেই। ঠিক আছে। হ্যাঁ আর তাহলে এইটা বপন করার 1 মাস পরে হচ্ছে প্রথম জলসেচ দিচ্ছেন। হ্যাঁ, প্রথম আর দেখুন। যেহেতু আগে আলু চাষের সময় জমিতে কিছু সার বা জোর রয়ে গেছে, তাই হুম। প্রথমেই সার দিচ্ছেন না। কখন না, সার প্রয়োগ করেন এবং কি সার প্রয়োগ করেন? সার বলতে আমাদের আলুর জমিতে এখন তো যারাই বাদামটা বসাবে সবাই আলু জমিতেই বসাবে। তারপরে দেবো আমরা পটাশটা দেবো, কারণ গাছটা না যায় আলুর সারটা খেয়ে অতিরিক্ত বড় হয়ে যায়। ওর জন্য আমরা পটাশটা দেবো যাতে গাছটা বেশি বড় না হয়ে যায়। বেশি বড় হয়ে গেলে কিন্তু ওটাতে ফলনটা বেশি একটা জুত হয় না, তুলতে অসুবিধা হয়। আচ্ছা, ওই জন্য আমরা পটাশটা আগে দেবো। কোন গাছটা সময় ছোট, দেবেন? কত বড় হওয়ার আমরা পর গাছ? গাছটা আমরা ওই ধরুন 1 মাসের মধ্যে তো গাছটা বেরোবে, জল ঠল দিয়ে দিলাম। তারপরে আমরা 3 ফালিটা দিয়ে আবার যখন মাটিটা দেবো তখন দিয়ে দেবো। তাহলে প্রথম সার প্রয়োগ করছেন অন্তত প্রায় 1.5 মাস বা আরো হ্যাঁ, কিছুদিন পরে। হ্যাঁ, 1.5 মাস পরে। আর এখন বলুন যে এই বাদাম যে চাষ করছেন, এই চাষ করতে গিয়ে বিশেষ কোনো রকমের রোগ বা পোকার উপদ্রবের সম্মুখীন হন কি? হ্যাঁ, পোকাটা হয়। এক পদের পোকা আছে যে বাদামের পাতার ওপরটা না নিচেটা ধরে, একটা জালি জালি পোকা আছে ওটা। তার জন্য আমাদের যে এখানে কৃষি দপ্তর আছে ওইখান থেকে আমাদের বলে দেয় যে এই ওষুধটা দেবে, আমরা সেটাও দেই। তারপরে ধরুন আমাদের এখানে যে দিদিরা আসে ওই দিদিরা বলে যে তোমরা ওই রোগটা ছাড়াবার জন্য তোমরা নিম অস্ত্রটা ব্যবহার করে দেখতে পারো। আমরা কিন্তু সেটাও ব্যবহার করেছি, তো খুব হুম, ভালো উপকার পেয়েছি আমরা। প্রত্যেকটা চাষে কিন্তু আমাদের ওই জিনিসটা খুব ভালো উপকার দেয়। নিমঅস্ত্র। এটা হ্যাঁ, কি নিম আপনারা অস্ত্র। এটা কি আপনারা নিজেরা তৈরি করেন? হ্যাঁ, আমরা নিজেরা। এই যে পোকা যে তাড়ানোর জন্য নিমঅস্ত্র, এটা কেমন করে তৈরি করেন একটু যদি সংক্ষেপে জানতে পারতাম। আমরা ধরুন গোমূত্রটা দেই, আর তারপরে খানিকটা ওই গোবরও দেই, কাঁচা গোবর যেটা হয় হুম, সেটা দেই। আর ওই নিম পাতা, এই হুম, নিম পাতাটা ভালো করে থেতো করে
তারপরে ওটা জাল করেও করা যায় আর এমনি কাঁচাতেও করা যায়, কিন্তু আমি কাঁচাতেই করেছি। তো ওটা আমি রেখে দিই 1 লিটার গোমূত্র যদি হয়, আমি কিন্তু ওটাকে 16 লিটার জল দিই, কারণ গোমূত্রটা খুবই পাওয়ার। ওটা সচরাচর দিলে কিন্তু পুড়ে যাবে গাছটা বেশি হয়ে গেলে। আর তারপরে আমরা যখন দেই ওটাকে, সকালে ছেঁকলাম, এটা রেখে দিলাম, তারপর বিকেল বেলাতে ওটা আমরা দেই, ধরুন ওই 1 লিটার জলে 10 ml করে দিই। আচ্ছা, 1 লিটার জলে 10 ml করে গুলে ওটা স্প্রে করে দেন, তাই তো? হ্যাঁ, 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 তাতেই মোটামুটি যেরকম রোগ এবং পোকার যে প্রাদুর্ভাব সেটা অনেকটা কমে যায়। আর রোগ অনেকটা কমে যায়। আর রোগের ক্ষেত্রে কি করেন? কোনো রোগের সম্মুখীন হন কি? হ্যাঁ, ধসা রোগ আছে। ধসা রোগের জন্য ওটাও একটা ব্যবস্থা দেয়, কিন্তু ওটা আমি কিন্তু তৈরি করতে পারিনি। ঠিক আছে, দিদিরা এসে তৈরি করে দিয়ে গেছে, তো ওটাতেও ভালো উপকার পেয়েছি। ওটাকে বলে ব্রহ্মাস্ত্র না কি বলে একটা। তারপরে এমনি দোকান থেকে ওষুধ এনেও দেয়। এবার সবটা যে ওই ওষুধ, এগুলো বানাতে গেলে একটু টাইম লাগে, হ্যাঁ। দিতেও একটু বেশি টাইম লাগে, কিন্তু আমাদের দোকান থেকে ওষুধ এনে দেয়, কিন্তু সেটা আমরা কিন্তু জিজ্ঞাসা করি যে আমাদের যে কৃষি দপ্তর আছে ওখান থেকে, সুব্রত স্যার আছে, আমরা ওনাদের কাছে আলোচনা করি, হ্যাঁ। করার পরে যে কি দিলে ভালো হবে না হবে, কারণ ওনাদের সঙ্গে আলোচনা করার পরে আমাদের উন্নতই হয়েছে কৃষি প্রত্যেকটা বিজ্ঞান জিনিসে। দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের এই চাষ করে যাচ্ছেন, যাতে করে আপনারা পরবর্তীতে এই ফসল রপ্তানিও করেন। সেই হ্যাঁ, জন্য একদম বিশেষ এই প্রশ্নটাই শুধু জানতে চাইবো যে এই যে রপ্তানিযোগ্য করার জন্য বাদাম চাষের ক্ষেত্রে কি কি সতর্কতা বা কি কি পন্থা অবলম্বন করা প্রয়োজন? অবলম্বন করা বলতে দেখুন, আমাদের কদিন আগেই একটা ট্রেনিং হয়েছিল এই বাদাম চাষের উপরে। ঠিক আছে, অনেক রকমের ওষুধের নাম বলে দেওয়া হয়েছিল যে এই ওষুধগুলো দেবে। তারপরে প্রথমত বীজটা যদি আমরা ভালো করে শোধন না করতে পারি তাহলে কিন্তু ভালো হবে না। ফলনটা খুব একটা ভালো হবে না। ভালো হবে না, আর ভালো ফলনটা হলে পরে আমাদের রপ্তানিটা ভালো হবে। ঠিক আছে, আর সেটা আমরা আমাদের ওইখান থেকেও বলে দিয়েছিল, যে এখানে আমাদের ট্রেনিং হয়েছিল। তো আমাদের রপ্তানিটা আমাদের এখানে গ্রাম থেকে কিনে নিয়ে যায়, অনেক পাইকাররা আসে, আর আমরা যেটুকু পাই আমাদের সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু আপনারা ফলনটা ভালো পাচ্ছেন। হ্যাঁ, ফলনটা আমরা ভালো পাচ্ছি বলতে ধরুন বিঘে প্রতি আমাদের 6 কুইন্টাল 7 কুইন্টাল করেও হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই ফলন। যে বীজের কথাটা আপনি বারবার গুরুত্ব দিচ্ছেন, কোন ধরনের জাত আপনারা জমিতে বপন করেন? এই দেখুন, এখন অন্য কোনো বীজের প্রতি আমাদের বিশ্বাসটা সেরকম নেই, আমরা এখন বম্বে সুপারটাই লাগাচ্ছি। বম্বে সুপার এই একটাই আপনারা চাষ করছেন এবং এখান থেকে হ্যাঁ, ভালো ফলন পাচ্ছেন। হ্যাঁ, বম্বে সুপারটা একদম চোখ বুজে এখান থেকে আমরা ফলনটা পেয়ে যাব, সেটা আমরা ভরসা করি আর পেয়েও বাহ! যাই। এখন যদি আমাদের একটুখানি জানান যে এই যে ১ বিঘা চাষ করতে খরচ মোটামুটি একটা আনুমানিক হিসাব। দেখুন, 1 বিঘে জমিতে 25 কেজি আমাদের বাদামের বীজটা লাগে, আর 25 কেজি বীজের দাম হচ্ছে 3,000 টাকা। আর এদিকে জমিতে 4টে মুনিশ হলে 1 বিঘে জমি লাগানো হয়ে যায়। আর তারপরে ধরুন তোলার সময় একটু বেশি লাগে। ঠিক আছে, ওই 10টা 12টা করে লেগে যায়, কারণ তোলার সময় তো একটু টাইম লাগে। ওটা তুলে এখানে মেশিনে এখনো করি না, অনেকেই করে, আমি এখনো করিনি, হাতেই ছাড়াই, তাতে ফলটা ভালো থাকে। মেশিনে আচ্ছা। ছাড়ালে দেখা যায় যে হয়তো ছালটা ছেড়ে গেল, হুম। নোংরা থেকে গেল, কিন্তু আমরা হাতেই ছাড়াই, তো তাতে ওই 10টা হলে আমাদের হয়ে যায়। আর সারটা খুব কম লাগে, তো ওই আমাদের ওই ধরুন 10,000-এর মধ্যেই থেকে যায় খরচাটা ১ বিঘায়। 1 বিঘায়। হ্যাঁ। আর যখন আপনারা এই ফসলটা বিক্রি করেন বাজারে, তখন মোটামুটি কিরকম? গেল বছর আমি যেরকম, এখনো তো এবছরে তো এখনো তো হয়নি, তো গেল বছর যেরকম বিক্রি করেছিলাম আমি 51 টাকা 52 টাকা করে পেয়েছিলাম। ঠিক আছে, হুম। মানে 5,100 টাকা আমি কুইন্টাল পেয়েছিলাম। তো ধরুন 7 কুইন্টাল যদি হয়, তাতে হ্যাঁ। 2 কুইন্টাল যদি আমাদের খরচা চলেই গেল, তাও 5 কুইন্টাল আমার থেকে যায় লাভ। হুম। অর্থাৎ ১ বিঘা প্রতি অন্তত ২৫,০০০ টাকা লাভ হওয়ার সম্ভাবনা। আর এই যে বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন কি? হ্যাঁ, সমস্যার সম্মুখীন ধরুন, যদি বম্বে সুপারটা তো সবাই ভালো নেয়, হ্যাঁ। এবার গেল বছর একটু এদিক ওদিক করে লাগিয়েছিলাম, কিন্তু ওই বাদামটা বিক্রি করতে পারছিলাম না। মানে অনেকটা আছে, দেখবেন যদি জানাশোনা বীজ না হয়, যেরকম সেকেন্ড হ্যান্ড অনেকের কাছ থেকে কিনে আনে, যে এই দিকের বাদামটা আমি নেব, লাগাবো, কিন্তু সেই বাদামটা দেখা যায় ফলটা ভালো হয় না,
বিক্রির সময় খুবই অসুবিধা, মানে সেটা কদর নেই। আরেকটা বিষয় একেবারে সংক্ষেপে যদি আপনার কাছ থেকে জানতে পারতাম, সেটা হচ্ছে যে এই বাদাম চাষ যদি কেউ এখন শুরু করতে চান, হুম। তাহলে তাদের কিরকম ভাবনা থেকে এই বাদাম চাষ শুরু করা উচিত বলে আপনি মনে করেন রপ্তানিযোগ্য চাষ করার জন্য? আমি মনে করি যে যদি এখন সে অল্প খরচায় যদি সে চাষ করতে চায়, হুম ঠিক আছে, সে বিক্রি করবে, তারপরে তাকে পয়সা দেবে, তাহলে যারা নাকি এখানে এজেন্সি আছে হুম তার কাছ থেকে বীজটা নিয়ে এসে সে লাগাতে পারে। লাগিয়ে যখন নাকি বিক্রি হয় তখন তাকে দিয়ে দিয়ে একটা বীজের দামটা কেটে নেবে, আর লাভটা তার থেকে যাবে। হুম। সরাসরি যারা এই মাধ্যমের মধ্যে যারা রয়েছেন তাদের কাছ থেকে বীজ নিয়ে এবং তাদেরকেই হ্যাঁ। ফলটা দিয়ে দেওয়ার কথা আপনি বলছেন। হুম। অনেক ধন্যবাদ মায়াদেবী আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর যারা আমাদের সঙ্গে এতক্ষণ অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করলাম।